আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় এসএসসি 2021 সনের পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা যারা আমার ভিডিওটি দেখবে তারা পূর্বের ন্যায় নির্ভুল এবং খুব সহজেই পূর্ণাঙ্গ মার্ক পাবে ইনশাআল্লাহ। আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে সংযুক্ত থাকো। তো কথা না বাড়িয়ে আমি আমার কার্যক্রম শুরু করছি। সরাসরি আমি প্রশ্নে চলে যাব। কভার পেজটি ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাসে আমি আলোচনা করেছি। সবগুলো কভার পেজ সবগুলো সাবজেক্ট একই ধরন একই রকমের, শুধুমাত্র ডিফারেন্স হলো সাবজেক্ট ভিত্তিক বিষয় কোড এবং শিরোনাম ভিন্ন। তো পদার্থবিজ্ঞানের দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায় সম্বন্ধিত সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো যে উদ্দীপক দেওয়া আছে ওই উদ্দীপক সাপেক্ষে 4টা প্রশ্ন সলভ করতে হবে। আমি উদ্দীপকটি পড়তেছি। 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো, একটু হলো উদ্দীপক। তো আমরা ক নম্বর প্রশ্ন সলভ করব। ক নাম্বার, 40 মিটার উচ্চতায় বস্তুটি মোট শক্তি নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে, আমি লিখছি বস্তুটির ভর m = 75 কেজি, উচ্চতা প্রকাশ করে স্মল লেটার h দ্বারা 40 মিটার। আর এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ g এর মান থাকবে। আমরা জানি কোনো একটা বস্তুকে যদি নিচ থেকে উপরে তোলা হয় অথবা উপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই উভয় বস্তুটির উপর অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশীল থাকে। তাহলে এই ক্ষেত্রে আমার অভিকর্ষজ ত্বরণ জি এর মান হবে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। বের করতে হবে মোট শক্তি ই এর মান কত। আমরা জানি বস্তুটির বিভব শক্তি ইপি = mgh। এখানে mg এবং h এর মান আমি লিখছি কত হয় 29,400 জুল। এখন দেখো, আমরা এর আগেও আমি অনেকগুলো ক্লাসে আমি আলোচনা করেছি যে ফিজিক্সের অঙ্ক করার ক্ষেত্রে আমি এককগুলো সাথে লিখব না, যার মান বের করতে হবে শেষে ওই একক লিখব। খেয়াল করো, যদি আমি এখানে দেখাইছি ভরের একক কেজি আর ত্বরণের একক মিটার/সেকেন্ড স্কোয়ার আর উচ্চতার একক মিটার, তাহলে কী হয় নিউটন মিটার মানে 1 জুল। আবার কোনো একটি বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে সরিয়ে অন্য কোনো অবস্থায় পরিবর্তন করলে যে শক্তি পাওয়া যায় তা হলো বিভব শক্তি। এক্ষেত্রে 40 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তির মান থাকবে না, অর্থাৎ গতিশক্তির মান 0 হবে। এরপরে আমরা বের করব গতিশক্তি। আমরা জানি গতিশক্তি ইকে দ্বারা প্রকাশ করে, মানে কাইনেটিক এনার্জি ½ mv²। তাহলে এক্ষেত্রে মান কত হবে 0। তাহলে মোট শক্তি ই ইকুয়াল ইপি মানে পটেনশিয়াল এনার্জি প্লাস ইকে কত হয় 29,400 জুল। তো এই হলো আমার কি ক নাম্বার আনসার। খ নাম্বার, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কী রূপে রয়েছে তা ব্যাখ্যা করুন। ক থেকে ভাই 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি ই ইকুয়াল 29,400 জুল। এক্ষেত্রে 40 মিটার উচ্চতায় যে শক্তি পাওয়া যায় তা হলো বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টির মান। বিভব শক্তির মান পাওয়া যায় কিন্তু গতিশক্তির মান কী হয় 0 হয়। আমরা জানি কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় পরিবর্তন করলে যে পরিমাণ শক্তি সঞ্চয় বা যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে।
বিভব শক্তিকে কী দ্বারা প্রকাশ করে? ইপি মানে পটেনশিয়াল এনার্জি দ্বারা প্রকাশ করা হয়। তাই প্রতি মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তির মান পাওয়া যাবে বা থাকবে, অর্থাৎ ইপি ইকুয়াল এমজিএস, যেখানে বিভব শক্তি বস্তুর ভর ও বিকশিত ত্বরণ ও উচ্চতার উপর কি নির্ভর করে। অপরদিকে প্রতি মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি থাকবে না। গতিশক্তির মান পেতে হলে বস্তুটিকে স্থির অবস্থান থেকে গতিশীল হতে হবে। আমরা জানি কোনো একটি বস্তু গতিশীল থাকার ফলে কাজ করার যে সামর্থ্য বা শক্তির অধিকারী হয় তাকে গতিশক্তি বলে। তো গতিশক্তিকে ইকে মানে দ্বারা প্রকাশ করে। এখন যদি বস্তুটিকে 40 মিটার উচ্চতা থেকে উপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটি গতিশীল হবে, অর্থাৎ এক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। তো আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। পরন্ত বস্তুর ক্ষেত্রে কি আমরা জানি? বি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2gh, এটা আমরা জানি। তো এখন এক্ষেত্রে যেহেতু একটা বস্তুকে নিচ থেকে উপর তোলা হয়েছে, তার মানে এক্ষেত্রে আদিবেগটা কত হবে? 0 হবে। তাহলে আমি মান বসাইছি, তাহলে কী হয়? এখানে 0 হবে, পরে হবে হাফ এম 2gh, তার মানে কি mgh। সুতরাং বলা যায় যে 40 মিটার উচ্চতায় মোট শক্তি যা পাওয়া যাবে তা হলো বিভব শক্তির মান বা রাশিমালা। এরপরে আমরা ছোট করে প্রশ্ন সলভ করব। বস্তুটি মুক্তভাবে থাকলে মানে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। তো আমরা জানি খ নম্বর মধ্যে আমরা সলভ করে আসছি। গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, বিভব শক্তি ইপি ইকুয়াল এমজিএস। দেওয়া আছে বস্তুটির ভর এম ইকুয়াল 75 কেজি, উচ্চতা এইচ ইকুয়াল 40 মিটার, অবিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন 10 মিটার পর পর বিভব শক্তি, গতিশক্তি ও সময়ের মান বের করে পাই। এদের মান আমাদের বের করতে হবে। তাহলে ক থেকে পাই? আমরা পাইছি কি 40 মিটার উচ্চতায় বিভব শক্তি পাইছি, সময় ছিল কি 0 সেকেন্ড, গতিশক্তির মান কত? 0 জুল। তার মানে তাহলে 40 মিটার থেকে আমার কী ছিল? 40 মিটার উচ্চতা আমার বিভব শক্তির মান, সময় এবং গতিশক্তির মান কি বের করছি আমরা। এরপর 10 মিটার পর পর বের করতে হবে। তাহলে কী হবে? 30 মিটার উচ্চতায় বিভব শক্তি ইপি ইকুয়াল এমজি ইন্টু এইচ মাইনাস এক্স। তার মানে একদম সহজ হিসাব। তার মানে ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে 40 মিটার উচ্চতায় তুলে ওখানে স্থির রাখা হয়েছে। এরপরে বস্তুটিকে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে একটা সে নির্দিষ্ট বিন্দুতে সে অবস্থান করছে, তাহলে একটা দূরত্ব সে অতিক্রম করছে। এই জন্য এখানে মোট তার দূরত্ব কী হবে? মোট দূরত্ব ছিল কি আমার এস, মানে মোট উচ্চতা, আরও সে 1 মিটার অতিক্রম করছে আমরা মনে করি। তাহলে এখানে কী হবে? এস এর মান হবে এস মাইনাস এক্স। তাহলে আমার মোট উচ্চতা ছিল 40, তাহলে এক্ষেত্রে কত মিটার? 30 মিটার সে গেছে। তাহলে কী হবে? 40 মাইনাস 30, তাহলে এখানে গুণফল কত হয়? 7350 জুল। তা আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে কী বের করতে হবে আমার? এক্ষেত্রে সময় বের করতে হবে। আমরা জানি S1 ইকুয়াল UT1 প্লাস হাফ GT1 স্কোয়ার। এক্ষেত্রে আমার যেহেতু উচ্চতা ভিন্ন ভিন্ন আছে, সময় ভিন্ন ভিন্ন, এই জন্য আমার এখানে S1 হবে আর সময় কি T1। এরপরে মান আমি বসাইছি। S এর মান, S1 এর মান 30, আদিবেগ কত? 0, আর হাফ এখানে G 9.8 আর T1 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমার মান হবে যে আর গুণন করলে কী হবে? 30 ইন্টু 260 আর 9.8 ইন্টু কী হবে? T1 স্কোয়ার। তাহলে T1 স্কোয়ার মান যদি বের করি তাহলে কী হবে? 9.8 নিচে যাবে, তাহলে ভাগ করলে কত হয়? 6.122। আমরা জানি বাম দিকে যে কোনো রাশির উপর যদি স্কোয়ার থাকে, এই স্কোয়ারটা ডান দিকে সংখ্যার উপর রোড ওভার হয়ে যায়। তাহলে 6.122 এর বর্গমূল হয় 2.4 সেকেন্ড হবে।
আর গতিশক্তি হবে ইকে ইকুয়াল হাফ এম স্কোয়ার। তো যথারীতি আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে বি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2gh 1 হবে। এক্ষেত্রে আদিবেগের মান 0 আর 2gh মান আমরা জানি, তাহলে হাফ এম তারা গুণ করলে কি হয়, এখানে 0 হবে প্লাস হাফ এম ইন্টু 2gh1, তাহলে থাকবে শুধু কি mgh1। তো মান বসালে কত হয়, গুণফল হয় 20,050 জুল। তো এখানে আমি যে আমার যে বিভব শক্তি মান যে পাইছিলাম ইপি ইকুয়াল এমজি ইন্টু এস মাইনাস এক্স, এখানে আমি চিত্র তুলে ধরছি, যে সুন্দর করে দেখাইছি যে বস্তুটিকে একটা 40 মিটার উচ্চতায় এ অবস্থানে স্থির রাখা হয়েছিল। এরপরে কি সে নিচের দিকে কি 10 মিটার উচ্চতা পর্ব সে নিচের দিকে নামবে। তা আশা করি তোমাদের সহজ হবে। এরপরে দেখো 20 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে একই সমীকরণ ইপি ইকুয়াল এমজি ইন্টু এস মাইনাস এক্স। তাহলে মান বসাতে মোট দূরত্ব ছিল বা উচ্চ ছিল 40, আর এক্ষেত্রে আমার এক্স এর মান কত হবে 20, তাহলে গুণফল কত হয় 40,700 জুল। আমরা জানি ওই একই সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে S2 ইকুয়াল UT2 প্লাস হাফ GT2 স্কোয়ার। তো মান বসেছি আমি, তাহলে কত হয় 9.8 T2 স্কোয়ার ইকুয়াল 40। আমি একসাথে কী করছি আর গুণ করছি, তাহলে T2 স্কোয়ার ইকুয়াল কত হয় 9.8, নিচে যাবে ভাগ করলে হবে 4.02। তাহলে একইভাবে বাম দিকে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা ডান দিকের সংখ্যার উপর রোববার হবে, তাহলে T2 মান হবে 2.01 একক হবে সেকেন্ড। তো অতএব গতিশক্তি হবে ই কি ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। এই সমীকরণ সাপেক্ষে হাফ এম বি স্কোয়ার পরিবর্তে লিখছি আমি ই স্কোয়ার প্লাস 2gh2 একই সমীকরণ। এরপরে মান বসাইছি, মান বসালে কত হয় আমার ক্যালকুলেশন করলে mgh2 হয়। এরপরে মান বসাবো আমি, এম এর মান কত 75, g 9.8, s2 এই ক্ষেত্রে আমার কত 20 মিটার। তাহলে আমার মান হয় 40,700 জুল। তো একইভাবে আমার এটা ছিল কত পেলাম 20 মিটার উচ্চতা সাপেক্ষে, তাহলে আরও এখানে 10 মিটার কমবে, তাহলে 10 মিটার উচ্চতায় বিভক্ত হবে ইপি ইকুয়াল এমজি ইন্টু এস মাইনাস এক্স একই সমীকরণ। তো মান বসালে কত হয় 20,050 জুল। প্রয়োজনীয় সময় হবে T3 ইকুয়াল √20/9.8। তো যেহেতু বলছে আমি কি 10 মিটার পর্ব কমতেছে, তাহলে সমীকরণ সময়ের ক্ষেত্রে একই হবে। তাহলে 1 নং সাপেক্ষে আমি এখানে সমীকরণ লিখছিলাম, তাহলে কত হয় T3 ইকুয়াল হবে √20/9.8 ভাগ করলে 2.04, এটা বর্গমূল হলো আমার 1.428 সেকেন্ড। গতিশক্তি হবে ই কি ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। তো এখানে সরাসরি লেখা যায় আগের সমীকরণ অনুযায়ী mgh3, তাহলে মান বসালে হয় 7350 জুল। তো সর্বশেষ আমার সময় হবে এক্ষেত্রে 0 মিটার বা ভূপৃষ্ঠে পৌঁছার পূর্ব মুহূর্তে বিভক্ত হবে ইপি ইকুয়াল এমজি ইন্টু এস মাইনাস এক্স। তো এই সমীকরণ আমরা কি মান বসেছি, তাহলে মোট উচ্চতা ছিল আমার 40, আর এক্ষেত্রে একদম ভূপৃষ্ঠে এক মুহূর্তে, তাহলে এক্ষেত্রে আমার উচ্চতা কত হবে 40, তাহলে এক্সের মান 40, তাহলে কত হয় 0, তাহলে এখানে পুরা মান হবে 0। আর গতিশক্তি হবে ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, এখানে সরাসরি কত হবে মান mgh4 আগের সমীকরণ সাপেক্ষে লেখা যায়, তার মানে মান বসালে হয় 29,400। এরপরে সময় হবে আমি লিখছি সমীকরণ 1 নং সাপেক্ষে T4 ইকুয়াল √80/9.8, আর এক্ষেত্রে এইচ এর মান হবে 40, তাহলে ভাগ করলে হতো 8.16, এটা বর্গমূল 2.85 সেকেন্ড। এরপরে আমরা সময় বনাম শক্তি দুটি লেখচিত্র অঙ্কন করি। তার মানে যেহেতু আলাদাভাবে বিভব শক্তি এবং গতিশক্তি মান বের করছি, তাহলে সময় ভার্সেস গতিশক্তি
এবং সময় ভার্সেস বিভব শক্তি দুটি লেখচিত্র আঁকা যাবে। এখানে আমি যে মানগুলো পেয়েছি একসাথে আমি লিখে দিয়েছি তোমাদের কাজের সুবিধার্থে। সময়ের মান যখন বিভব শক্তির মান গতিশক্তির মান, যখন টি এর মান 0 সেকেন্ড, তো বিভব শক্তি কত হয়? এত হয়, গতিশক্তি এত। এবার T1, T2, T3, T4 পাইছি, আর সাথে সাথে পাইছি কি বিভব শক্তি এবং কি গতিশক্তির মান। গ্রাফের নিয়মে সরাসরি আমরা লিখছি, ধরি x অক্ষ বরাবর সময়ের মান নিব, y অক্ষ বরাবর শক্তির মান। তাহলে এখন গ্রাফ কাগজের x অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র গড় সমান 10 একক, অর্থাৎ x অক্ষ বরাবর আমি কি ধরবো? প্রতি ক্ষুদ্র গড় সমান 10 একক ধরবো। আর y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র গড় সমান 1000 একক ধরে সময়ের বিপরীতে শক্তির মান বসিয়ে দুটি লেখচিত্র অঙ্কন করব। তাহলে এক্ষেত্রে দুটো লেখচিত্র হবে, তার মানে একবার বসাবো সময় বনাম বিভব শক্তি, আবার সময় বনাম গতিশক্তি। তো এই হলো আমার কি গ্রাফ। তোমরা দেখো, তাহলে আমি এখানে x অক্ষ বরাবর কি সময় দিচ্ছি, y অক্ষ কি বিভব শক্তি। তাহলে x অক্ষ বরাবর দেখো প্রতি ক্ষুদ্র গড় সমান কত হচ্ছে? আমি 10 একক, তার মানে মানগুলো আমি বসাইছি 10, 20, সর্বোচ্চ 30 পর্যন্ত মান লেখা যায়। আর উপর দিকে আমার কি এখানে কাজের সুবিধাতে লিখছি কি 10 কিলো জুল, তার মানে কি যদি জুলকে আমি কিলো জুল নিই তাহলে 1000 দ্বারা কি গুণ করতে হয়, তাহলে 10 কিলো জুল, 20 কিলো জুল, 30 কিলো জুল। তোমরা খেয়াল করো, যখন আমি সময় T1 সমান সমান ছিল কি আমার, T সমান ছিল আমার 0, তো এই ক্ষেত্রে আমার বিভব শক্তির মান ছিল 29,400। তার মানে খেয়াল করো, তাহলে উপর দিকে কি হবে? 29,000 উপর দিকে লিখছি, দুইটা মানের সময় একটা বিন্দু। এরপরে T1 সমান 2.47, তার মানে এখানে কয় গড় দেবো? 24 গড়। উপর দিকে আমার কি আছে? বিভব শক্তির মান 7350, তাহলে উপর দিকে আমি মান বসাইছি, এই যে আইডেন্টিফাই করতেছি। একইভাবে T2 মান বসাইছি, T3, T4। তো এরপরে আমার কাজ হলো বিন্দুগুলো কি ওরা যোগ করা। দেখো উপর থেকে গ্রাফগুলো কি আমার নিচের দিকে ক্রমান্বয়ে আসছে। তো এই হলো কি আমার সময় ভার্সেস বিভব শক্তির গ্রাফ। এরপরে সময় ভার্সেস কি গতিশক্তির লেখা হয়, একই নিয়ম। তাহলে x অক্ষ সময় নিচ্ছি আমি, y অক্ষ গতিশক্তি, তাহলে আমি যথারীতি মান বসে নিয়েছি। x অক্ষ সময় নিয়েছি 10, 20, 30, এখানে উপরে 10 কিলো জুল, 20 কিলো জুল, 30 কিলো জুল। তো যখন আমি সময় মান T1 বসাইছি, T1 ছিল আমার কি T এর মান যখন 0 সেকেন্ড, তখন গতিশক্তি কত? 0। এখানে আমি আইডেন্টিফাই করছি। তাহলে এরপরে যথারীতি নিয়মে T1, T2, T3, T4 সময় যখন বসাইছি, তো ওই সাপেক্ষে কি আমি উপর দিকে গতিশক্তি মান বসাইছি এবং কি সরাসরি আমি কি তোমাদের মান দেখাই দিচ্ছি। এরপরে কাজকে আমার সোজা বিন্দুগুলো যোগ করা। তো এই হলো সময় ভার্সেস গতিশক্তি লেখ। তুমি খেয়াল করো, এরপরে প্রাপ্ত মান তথা বিভব শক্তি ও গতিশক্তির মান ও লেখচিত্র হতে মান কি করে পাই? পর্যালোচনা করে পাই। তার মানে T ইকুয়াল 0 সময় বা 0 সেকেন্ডে বিভব শক্তি ইপি মান পাইছি এত, গতিশক্তি ইকে ইকুয়াল পাইছি 0, উচ্চতা এস ইকুয়াল 40 মিটার। তার মানে মোট শক্তি কত হবে ক্ষেত্রে? দুটো যোগফল 29,400 জুল। T1 ইকুয়াল 2.47 সেকেন্ড সময়ে 30 মিটার উচ্চতায় বিভব শক্তি পাইছি আমি ইপি ইকুয়াল 7350, গতিশক্তি ইকে ইকুয়াল 20,050 জুল। তাহলে এক্ষেত্রে মোট শক্তি হবে দুটো যোগফল 29,400 জুল। একইভাবে টিটি ইকুয়াল 2.01 সেকেন্ডে 20 মিটার উচ্চতায়
বিভব শক্তি ইপি ইকুয়াল পাইছি 40,700 জুল। গতি শক্তি ইকে ইকুয়াল পাইছি 40,700 জুল। তাহলে টোটাল মোট শক্তি হবে 29,400 জুল। T3 ইকুয়াল 1.428 সেকেন্ডে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি মান পাইছি। মোট শক্তি কত হবে 29,400 জুল। T4 ইকুয়াল 2.85 সেকেন্ডে 0 মিটার উচ্চতায় বিভব শক্তি পাইছি, গতি শক্তি মান পাইছি। তার যোগফল কত হবে ক্ষেত্রে 29,400 জুল। তার মানে কি বলা যায়, প্রতি ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন উচ্চতায় এবং ভিন্ন সময়ে গতিশক্তি এবং বিভব শক্তি অর্থাৎ মোট শক্তি কি হয়, মান সমান হয়, একই হয়। তার মানে শক্তিকে বলে এক রূপ থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হলেও মহাবিশ্বের মোট শক্তি পরিমাণ নির্দিষ্ট এবং কি অপরিবর্তনীয় থাকবে, যা শক্তির সংরক্ষণশীলতা নীতি কি করে সমর্থন করে। তার মানে এই হলো শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা নীতি। এরপরে সর্বশেষ কোশ্চেন, বড় প্রশ্ন। লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতার কত অংশ, এটা আমাকে সলভ করতে হবে। তো সূত্র থেকে প্রাপ্ত লেখচিত্র দুটিকে একত্রিত করে পাই। এক্ষেত্রে T2 সমান 2.01 সেকেন্ড সময়ে বিভব শক্তি ও গতিশক্তি মান কি হয়, সমান হয়। তার মানে দুইটা কার্ভের ক্ষেত্রে যদি রেখাটা নিই, একটা বিন্দু দ্বারা কি হয়, উভয় ক্ষেত্রে সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে 20 মিটার উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি পরস্পর সমান হয়। ইপি ইকুয়াল এক্ষেত্রে মান কত 40,700 জুল। ইকে ইকুয়াল 40,700 জুল। তার মানে পাথরটির মোট উচ্চতা ছিল এক্ষেত্রে কত, এস ইকুয়াল 40 মিটার। সুতরাং পাথরটির ভূমি থেকে 20 মিটার উচ্চতায় 2.01 সেকেন্ড সময়ে বিভব শক্তি ও গতিশক্তি সমান হয় এবং তা মোট উচ্চতার, তাহলে মোট উচ্চতা 40, এক্ষেত্রে উচ্চতা কত আমার 20 মিটার। কারণ এই অবস্থায় আমার বিভব শক্তি ও গতিশক্তির একটা মান কি হয়, সমান হয়। তার মানে তা কি হয়, মোট উচ্চতার অর্ধেক হয়। তো এই হলো আমার বড় প্রশ্নের আনসার। দেখো এখানে আমি গ্রাফ দেখাইছি যে বিভব শক্তি গ্রাফ এবং গতিশক্তি লেখচিত্র একসাথে দেখাইছি। এখানে কি দেখা যায়, কি একটা বিন্দুতে আমি আইডেন্টিফাই করছি, এখানে কি যে T1 T2 ইকুয়াল 2.01 সেকেন্ডে বিভব শক্তি এবং গতিশক্তি মান কত ছিল 40,700। তার মানে তারা কি এই ক্ষেত্রে তারা কি উভয় তারা কি একটা বিন্দু মিলিত হয়েছে, তার মানে এই ক্ষেত্রে তারা কি সমান। ডিয়ার ভিউয়ার, আশা করি তোমরা খুব সহজেই এই আমার এই চতুর্থ সপ্তাহের আনসার লিখতে পারবে এবং তোমরা লাইক কমেন্ট করবে এবং কমেন্ট বক্সে তোমাদের কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আমাকে তোমরা জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।